ওকে, কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানালাম। তোমাদের সাথে দেখা হওয়ার কথা ছিল একদিন পরে, আগামীকাল জুম্মার পরবর্তীতে, কিন্তু তোমাদের সবার যে গদ্যের কিছু অংশ আমাদের বাকি ছিল এবং অলরেডি আমরা শর্ট সিলেবাসের একটা ধারালো প্রিপারেশন নিচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের গল্প বাদ রাখার কোনো সুযোগ নাই। তো যেহেতু গল্প বাদ রাখার কোনো সুযোগ নাই, তো সেই জায়গা থেকে আমরা চলো আমাদের যে তিনটা টপিক বাকি ছিল, মানব কল্যাণ, মাসিপিসি এবং রেইনকোট, সেটা নিয়ে আলোচনা করি। যত কনফিউশন আছে কনফিউশনগুলো ক্লিয়ার করি। তো শুরুতেই আমি তোমাদের মানব কল্যাণ থেকে কিছু কনফিউজিং কোশ্চেন নিতে চাই। এমন কোনো কোশ্চেন আছে যেগুলোর উত্তর তোমরা পাওনি বা ঝামেলাদায়ক মনে হচ্ছে, মানব কল্যাণ থেকে একটু প্রশ্ন করো, তারপর আমরা সলভে যাব, ঠিক আছে? ওকে, এই সময়টাই তোমাদের যত অনেক বই সলভ করো, তোমরা অনেক বই সলভ করতে গেলে অনেক প্রশ্ন আসলে সামনে চলে আসে। যেহেতু প্রশ্ন সামনে চলে আসে, তাহলে কনফিউশন অবশ্যই ক্রিয়েট হতে পারে, তাই না? তাহলে তোমাদের মানব কল্যাণের জন্য 2 মিনিট সময় দিচ্ছি। যার যার যা যা কনফিউশন আছে একটু আমাকে জানাও যে ভাইয়া এই প্রশ্নের উত্তর কি হবে, বা এই প্রশ্নের উত্তর জানি না, এই প্রশ্নের উত্তর এক এক জায়গায় এক এক রকম, একটু জানাও। আর না থাকলে তো ভালো, আমি পড়ায় চলে যাব। ওকে, মানব কল্যাণ কনফিউশন দেখি। ওকে, আমরা শুরু করব পড়ায়। তার আগে হচ্ছে মানব কল্যাণ তুলনামূলকভাবে বেশ সহজ একটা গদ্য, আসলে গদ্য বলা যাবে না, এটা একটা প্রবন্ধ। তো এই তুলনামূলক যেহেতু সহজ, তাই এটা নিয়ে ঝামেলা করারও তেমন একটা জায়গা নেই, তাই না? ওকে, তাহলে একটু প্রশ্নের উত্তর কারো কোনো কনফিউশন থাকলে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। এবং আমরা আজকে ঝটপট, বেশি সময় তোমাদের আজকে নিব না, তোমাদের 2:34 বাজে, 40 to 50 মিনিটের মধ্যে আমরা মানব কল্যাণ, মাসিপিসি এবং রেইনকোট, এই তিনটা গদ্যের একদম প্রপার একটা রিভিশন দিয়ে নিব। ওকে, ঠিক আছে। আমি এখনো কারো কোনো কনফিউশন পাইনি, তো আমি ধরে নিলাম কারো কোনো কনফিউশন নেই। মানব কল্যাণে সহজ। তো মানব কল্যাণ থেকে একদম বোর্ড তোমাদের অ্যাডমিশন পরীক্ষার একেবারে ধরা একটা কোশ্চেন আছে। আমাদের প্রচলিত ধারণায়, আমাদের প্রচলিত ধারণায় বা আমাদের চিন্তাধারায়, আমাদের প্রচলিত ধারণায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? আমাদের প্রচলিত ধারণায় মানব কল্যাণ কোন অর্থে ব্যবহৃত হয়? এটা একদম আসার মতো, কোনো অপশন দিব না। এই প্রশ্নটা আসার সাথে সাথে মুখের মধ্যে উত্তর লেগে থাকতে হবে। আমাদের প্রচলিত ধারণায় মানব কল্যাণ শব্দটি কোন অর্থে ব্যবহার হয়? অ্যান্সার করো। আচ্ছা ঠিক আছে, বলিও। দান খয়রাত না, হ্যাঁ, সস্তা আর মামুলি অর্থে। এটা একদম এখান থেকে একটা ধরা, কি বলো দেখি, ধরা কোশ্চেন। সস্তা আর হচ্ছে মামুলি অর্থে, অনেকটা সস্তা আর কি মামুলি অর্থে ব্যবহার হয়। এবং এই জায়গা থেকে মানব কল্যাণ খুবই সহজ, ডিরেক্ট জ্ঞানমূলক। আমাদের কি দরকার? মানব মর্যাদা প্রতিষ্ঠা করা দরকার। কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে, মানব কল্যাণের কুৎসিত রূপ আমরা কোথায় দেখতে পাই? আমাদের আশেপাশেই আমরা দেখতে পাই, তাই না? কেমন উদাহরণ, কি মানব কল্যাণের একটা কুৎসিত রূপের উদাহরণ দাও দেখি। মানব কল্যাণের একটা কুৎসিত রূপের উদাহরণ হলো কাঙালি ভোজন। কি ভোজন? কাঙালি ভোজন। এই রকম আলোচনা থেকে রাষ্ট্র পরিবারের কিছু কথা আছে যেগুলো সহজ, বাট এরকম 3-4টে এমসিকিউ আছে মানব কল্যাণ থেকে বারবার রিপিট হয়। যেমন 1 নাম্বারটা আমরা অ্যান্সার করে ফেললাম, কোনটা? মানব কল্যাণ বর্তমানে আমাদের প্রচলিত ধারণায় কি অর্থে? সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়। নেক্সট 2 নাম্বার 100 স্টার কোশ্চেন। এই কোশ্চেনগুলোকে বলা হয় মানব কল্যাণ থেকে রিপিট হওয়া 100 স্টার কোশ্চেন।
দ্বিতীয় কোশ্চেনটা কি, মানব কল্যাণ কখনো কি হতে পারে না? মানব কল্যাণ কখনো কি হতে পারে না? উত্তর করো ঝটপট। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় 100 এরকম 5টা বেসিক কোশ্চেন আছে যেটা প্রতি বছর অ্যাডমিশনে প্রচুর রিপিট হয় মানব কল্যাণ থেকে। তো এইটা মাথা থেকে ঝেড়ে ফেলাই যাবে না, মাথার মধ্যে একদম গেঁথে রাখতে হবে। ওকে, ঠিক আছে, নেক্সট উত্তর করো। মানব কল্যাণ কখনো কি হতে পারে না? স্বয়ম্ভু, আরো কি? 3টা শব্দ আছে, 3টা শব্দ আছে, কি কি বলো দেখি। মানব কল্যাণ কখনো কি হতে পারে না? মানব কল্যাণ কখনো বিচ্ছিন্ন, স্বয়ম্ভু, বিচ্ছিন্ন আর সম্পর্ক রহিত হতে পারে না। 3টাই একসাথে অ্যান্সার হবে, স্বয়ম্ভু, বিচ্ছিন্ন আর হচ্ছে সম্পর্ক রহিত। মানব কল্যাণ কখনো কি হতে পারে না? স্বয়ম্ভু, বিচ্ছিন্ন এবং সম্পর্ক রহিত। এই 3টা শব্দই মনে রাখতে হবে, স্বয়ম্ভু, বিচ্ছিন্ন এবং সম্পর্ক রহিত। এই ফলপ্রসূ ভাই, মানব কল্যাণ কখনো বলে ফলপ্রসূ হইতে পারে না, মাথা খারাপ হয়েছে নাকি রে? মানব কল্যাণ ফলপ্রসূ হতে পারে না কখন? বা মানব কল্যাণ এককভাবে কখনো, একক মানব কল্যাণ কখনো ফলপ্রসূ হতে পারে না। দেখো, এটা একদম বেসিক জ্ঞানমূলক কোশ্চেনের বাইরে, যত উচ্চতর দক্ষতার কোশ্চেন আসবে একটা প্যাটার্ন মাথায় রাখবা। আমাদের মানব কল্যাণে আবুল ফজলের কথাবার্তা খুবই সিম্পল। কি সিম্পল? তিনি বলছেন যে মানব কল্যাণ একাই করার মতো কোনো বিষয় না। তার মতে কি, মানব কল্যাণ একাই করার মতো কোনো বিষয় না, এটা আমাদেরকে সমষ্টিগতভাবে করতে হবে। এটা নিয়েই তিনি অনেক 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 কথাবার্তা বলেছেন যে আমাদের সমাজে আসলে মানুষ দান করাকে, 2 পয়সা দান করাকে মানব কল্যাণ মনে করে। এটাও একটা এমসিকিউ। আমাদের সমাজে 2 পয়সা দান করাকে মানব কল্যাণ মনে করা হয়, মানব কল্যাণের এটা কুৎসিত রূপ। এইটা দ্বারা কি বলো দেখি, যারা দান গ্রহীতা তাদের সর্বাঙ্গে কি খুঁজে পাওয়া যায়? দীনতা। দীনতা মানে অসহায়ত্ব খুঁজে পাওয়া যায়, এই রিলেটেড কথাবার্তা। তারপর রাষ্ট্রের প্রধান দায়িত্ব কি? রাষ্ট্রের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের কি, রাষ্ট্রের নাগরিকদেরকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। এখন কোন রাষ্ট্রটা ভাইয়া নিজেদের দেশের মানুষকে আত্মমর্যাদা সম্পন্ন করতে পারে না? যে রাষ্ট্র চাটুকারিতাকে প্রশ্রয় দেয়। কিকে প্রশ্রয় দেয়? চাটুকারিতাকে প্রশ্রয় দেয়। এখানে রাষ্ট্রের আলোচনা আসবে। আবার মানব কল্যাণের ভিত শুরু হয় কোথা থেকে? পরিবার থেকে। কেন? কারণ হচ্ছে সমাজের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরিবার। আমাদের পরিবার থেকে মানব কল্যাণের শিক্ষাটা পাওয়া উচিত, এটা নিয়ে কথাবার্তা বলা আছে। তারপরে আমাদের আবার একটা 100 কোশ্চেন আছে, কোন নীতি নিয়ে কখনো মানব কল্যাণ করা যায় না? কোন নীতি নিয়ে বা কোন নীতি অনুসরণ করে কখনো মানব কল্যাণ করা যায় না? উত্তর করো। গুড জব। কি বলো দেখি? চাটুকারিতা হবে না। কোন নীতি নিয়ে? বিভক্তিকরণের নীতি নিয়ে। একদম 100 আরেকটা কোশ্চেন কি?
বিভক্তিকরণ কিসের নীতি? বিভক্তিকরণের নীতি নিয়ে মানব কল্যাণ কখনোই কি হতে পারে না। কারণ আমরা জানছি যে মানব কল্যাণ একাই করার মতো কোনো বিষয় না, এটা একটা সমষ্টিগত বিষয়। কেমন বিষয়? সমষ্টিগত, চাটুকারিতা হবে না। এটা হচ্ছে বিভক্তিকরণের নীতি বা কোন ধরনের মনোভাব নিয়ে বিভক্তিকরণ। চাটুকারিতার কথা জাস্ট একবার আছে কোথায়? যখন হচ্ছে রাষ্ট্র, কোন ধরনের রাষ্ট্র কি আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক গড়ে তুলতে পারে না, যেই রাষ্ট্র চাটুকারিতাকে প্রশ্রয় দেয় সেখান থেকে। এবং আমাদের লাস্ট 100 স্টারের জ্ঞানমূলক কোশ্চেন মানব কল্যাণ থেকে হচ্ছে এটা। আরেকটা 100 স্টারের কোশ্চেন, কোনটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? অপমান বা দান ডটে পরিণত হয়, অর্থাৎ দান গ্রহণ বা দান দেওয়ার মতন মানব অবমাননাকর বিষয়ে পরিণত হয়ে যায় আমাদের মানব কল্যাণ। কোন বিষয়টা যদি মানব কল্যাণের মধ্যে না থাকে তাহলে সেটা কি দান করা বা দান গ্রহণের মতন অবমাননাকর বিষয়ে পরিণত হয়ে যায়? বলো দেখি। এটা হচ্ছে আমাদের লাস্ট 100 স্টারের কোশ্চেন। এগুলো প্রচুর রিপিট হয়, দেখা যেতে পারে গুচ্ছেও এখান থেকে টুস করে কমন পেয়ে গেছে। বলো দেখি ঝটপট। ইয়েস, উপলব্ধি ছাড়া। কি ছাড়া? উপলব্ধি ছাড়া। আর যারা পারতেছো না তাদের বুঝতে হবে তোমরা বেসিক ক্লাস করোনি ভাইয়া। আমি বারবার বলছি, বেসিক ক্লাস না করে এই ক্লাসগুলো আসে তোমার কোনো লাভ হবে না, কোনো লাভই হবে না। কেন লাভ হবে না? তুমি জাস্ট প্র্যাকটিস করে, এখন তোমাকে আমি যদি মানব কল্যাণ পড়াইতে চাই, মানব কল্যাণের আমার 1.5 ঘন্টার ক্লাস লাগবে। আমি যদি তোমাকে এখন মাসিপিসি পড়াইতে চাই, মাসিপিসির 1.5 ঘন্টার ক্লাস লাগবে। যে ক্লাসগুলো তোমার আছে 1x 2x 1.5x, আমার কথা 2x স্পিডে দিলেও স্পষ্ট শুনতে পারবা, কারণ আমার ভোকাল স্পষ্ট দেখে আমি নিজেও চেক করে দেখছি আর একটু আস্তে পড়াই, তো সেই কারণে 2x স্পিডে দেখলেও আমার লেখা আমার পড়া স্পষ্ট বোঝা যায়। তো 2x স্পিডে দিয়ে ঝটপট করে নিবা, নোট করবা একটু, তারপরে তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক নিবা, সলভ করবা, করে টোরে এখানে আসে ভাইয়ার সাথে একটু আলোচনা। আচ্ছা ভাইয়া, আমি ওই কোশ্চেনটা দেখছিলাম, আমার তো আপনার ক্লাস করে মনে হলো ওই কোশ্চেনটা হবে না, তাহলে আমাকে একটু বলেন তো এটা কি হইতে পারে। এই টাইপের কিছু কনফিউশন বের করে ওগুলো একটু নোট ডাউন করে রাখবা। এর বাইরে বাংলার জন্য আর কোনো কষ্টই করতে হবে না তোমাকে, খুবই সহজ, গুচ্ছে একদম খাসা একটা মার্ক তুমি বাংলায় আনবা। আমি সিরিয়াসলি বলতেছি, লাস্ট তুমি আই এডুকেশন থেকে চান্স পাওয়া যে কোনো ভাইয়া গুচ্ছের প্রোগ্রামগুলোতে গেলে আমি বুঝতে পারি ওরা কেন ভাইয়ার প্রতি এত খুশি হয়, কারণ এই বাংলা তাদের চান্স পাওয়ার অন্যতম মাধ্যম। ইংলিশে সবাই একটু দুর্বল থাকে, বাট এই বাংলাটা তোমাদেরকে চান্স পাওয়াই দিবে। তো বারবার বলি, আবারও বলছি, পড়ো। ওকে, আমরা তাহলে এই স্টার কোশ্চেনগুলো গেল। এরপর বক্তৃতা রিলেটেড 2টা কোশ্চেন আছে। বক্তৃতা রিলেটেড কি বলো দেখি? রিলেশনশিপ এবং কিছু ইংরেজি শব্দ নিয়ে কোশ্চেন আছে। যেমন রিলেশনশিপ অর্থ কি? তোমরা আবার বলিও না ভাইয়া ভালোবাসা, না, এই ভালোবাসা আর রবীন্দ্রনাথ ঠাকুরের বলা রিলেশনশিপের সংজ্ঞা এক নয়। রিলেশনশিপ অর্থ কি? উত্তর করো। ভুলে গেছো, সমস্যা নাই, ভুলে গেছো, আবার মনে পড়বে। গুড জব জান্নাত। বাংলায় প্রিপারেশন আলহামদুলিল্লাহ, বাকিগুলোতেও গুরুত্ব দাও। আবার বাংলায় প্রিপারেশন ভালো ভেবে রিভিশন না দিয়ে চলে যাও না, এটাই হচ্ছে কথা। ওকে, ইনশাআল্লাহ।
হ্যাঁ, পারস্পরিক সংযোগ সহযোগিতা, সম্পর্ক নয়। রিলেশনশিপ হচ্ছে রবীন্দ্রনাথের রিলেশনশিপকে আমরা পাবো পারস্পরিক সংযোগ সহযোগিতা হিসেবে। কি হিসেবে? পারস্পরিক সংযোগ সহযোগিতা। আরো কিছু ইংরেজি শব্দ পাবো, যেমন এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ, মানুষের ও সত্তার অস্তিত্ববাদ সম্পর্কিত মতবাদ। এক্সিস্টেন্সিয়ালিজম কি? এক্সিস্টেন্সিয়ালিজম হচ্ছে অস্তিত্ববাদ। এছাড়া আছে রেশনাল। রেশনাল মানে কি? বিচক্ষণ বা বিচার বুদ্ধি সম্পন্ন। রেশনাল মানে বিচক্ষণ বা বিচার বুদ্ধি সম্পন্ন। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এগুলো। ঠিক আছে, এর বাইরে উক্তি রিলেটেড দুইটা কোশ্চেন আসে মানব কল্যাণ থেকে। সেই দুইটা কোশ্চেন কি ভাইয়া? এক হচ্ছে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। এটা কার? রবীন্দ্রনাথের উক্তি। কোথায় তিনি বলেছেন? তার হিবার্ট বক্তৃতামালা থেকে এটা নেওয়া। ওকে, অর্থাৎ আমাদের কি? রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, অর্থাৎ ভিত্তিমূলক সত্য বা চিরন্তন সত্য কি? ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাস্তবিক জীবনে আমাদের পারস্পরিক সংযোগ সহযোগিতাই হলো চরম সত্য বা ভিত্তিমূলক সত্য। তাহলে এটা জানলাম যে আমাদের বাস্তবিক জীবনে কি কি ভিত্তিমূলক সত্য, সেটা হচ্ছে পারস্পরিক সংযোগ সহযোগিতা। এটার একটা অ্যান্সার হলো। আরেকটা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। এটা এ পর্যন্ত 3 বার অ্যাডমিশনে আসছে। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, এটা কার কথা? বঙ্কিমচন্দ্রের কথা। যেহেতু উক্তির কথা মনেই করছো, আরো কিছু উক্তি আছে মাথায় রাখো, এগুলো তো সাহিত্যের বাইরের উক্তি। যেমন আরেকটা আছে, যেটা 18 বছর বয়স পড়ার সময় বলেছিলাম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা কার উক্তি? সুকান্ত ভট্টাচার্যের উক্তি। এই 3টা উক্তি একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাস, মানব কল্যাণের আমাদের ওভারঅল আলোচনা এখানেই শেষ। মানব কল্যাণে এর চেয়ে বেশি টাফ কোশ্চেন ভিতর থেকে করে না। ওই পরিবারের অংশটুকু, রাষ্ট্রের অংশটুকু একটু পড়ে নেব, ব্যাস। তুলনামূলক অনেক সহজ প্রবন্ধ, কিন্তু পড়তে গেলে কঠিন লাগে। ওকে, তো মানব কল্যাণ যাওয়ার পরে আমাদের ঝামেলাদায়ক আরেকটা সাহিত্য আসবে। সেটা কি? সেটা হচ্ছে মাসি পিসি, তাই না? ওকে, তো মাসি পিসির আমরা এমসিকিউ সলভ দিয়ে শুরু করি, ঠিক আছে? মাসি পিসি গল্পে আল্লাদির মুখকে দেখতে পাচ্ছে, এটাকে নাম্বারিং করি। আমরা তো ওখানে অনেক কিছু বললাম, এটাকে 20 নাম্বারিং করি। আচ্ছা, 20 থেকে শুরু করি। বিষ খাওয়া অবস্থা, যুদ্ধ, মাসি পিসি, যোগু, কানাই, গোপাল, এদের কাহিনী। তো এই জায়গায় মাসি পিসি গল্পটায় তোমাদের সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয় আমি সেটা জানি, আগে এটার অ্যান্সার করো। 20 নম্বর কোশ্চেন, মাসি পিসি গল্পে আল্লাদির মুখে কে দেখতে পায় নিজের মেয়ের ছাপ দেখতে পায় কে? খুবই সহজ, তাই না? ওকে, এটা কোন উপন্যাস? আচ্ছা, এটাও জেনে রাখো তুমি, অধম বলে আমি উত্তম হইব না কেন, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের, সরি কি লিখছো? না না, গল্প না, গল্প না, এটা বঙ্কিমচন্দ্র তো গল্প লেখেই নাই। আমরা বাংলা উপন্যাসের জনক কাকে বলি বলো দেখি? বাংলা উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র। তার প্রথম হচ্ছে দুর্গেশ নন্দিনী থেকেই তো বাংলায় প্রথম উপন্যাস রচনা শুরু হয়। তো তার কপাল কুণ্ডলা যে উপন্যাসটা আছে বঙ্কিমচন্দ্রের, সেটার একটা লাইন হচ্ছে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। ওকে, জেনে রাখো, একটু আউটার নলেজ। ওকে, পরীক্ষায় এত টাফ আসবে না গুচ্ছে, বাট তারপরে একটু জানাই দিলাম। তো তারপরে আসি 20 নম্বর কোশ্চেন, মাসি পিসি গল্পে আল্লাদির মুখে কে নিজের মেয়ের মুখের ছাপ দেখতে পায়?
খুবই সহজ এটা, বুড়ো রহমান। ক্যারেক্টারগুলোকে চিনলেই মাসি পিসি গল্পের তোমরা যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আরোগ্য এটা কার লেখা? আরোগ্য, আরোগ্য হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আরোগ্য কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা যদিও বা তোমাদের নাই, তাও নোট করে রাখো। এবং কেন এই খচ্চর, এদিকে দেখো, আরোগ্য তোমাদেরকে আমি ছন্দ মুখস্থ করাইছি না? রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে ছন্দগুলো আছে এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। 48টা কাব্যগ্রন্থ আমরা মুখস্থ করাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই গল্পটা মনে আছে যে কবি কাহিনী লিখছো, নাকি ছড়া, ছবি, ছড়ার ছবি লিখন, নাকি কোনো গান? নৈবত্য, সন্ধ্যা সঙ্গীত, পূরবী প্রভাত সঙ্গীত। দুটো লাইন শোনাও দেখি। তো এই জায়গায় লাস্টে যায় বলা থাকে যে পলাতক বনমালীর ছোট্ট শিশু ভোলানাথ দীর্ঘদিন রোগশয্যায় আরোগ্য লাভ করে। ছন্দটা মনে আছে? আরোগ্য শব্দটা কোথায় আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের মধ্যে। তাহলে এটা কার কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরেরই। মুখস্থ করলে পারতা, করনি, এই জন্য কনফিউশন ছিল। আই হোপ উত্তর পেয়ে গেছো মুনা। ওকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, ঠিক আছে। তারপরে আমরা মাসি পিসি গল্পে বললাম তো ক্যারেক্টারগুলোকে চিনলেই, যোগুকে এর ক্যারেক্টার ওয়াইজ কথাবার্তাই বেশি। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মাসি কোনটা বলে, পিসি কোনটা বলে। তো খুবই সহজ, কি আসলেই খুবই সহজ। মাসি সবসময় শুরুর কথাগুলো বলে, আর পিসি সে কথার প্রতি উত্তর করে। এই প্যাটার্নে একটু গদ্যটা পড়ে নোট করবা, তাহলে তোমরা খুব সহজেই উক্তিগুলো সিরিয়ালি নোট করবা। আগে মাসি, তারপর পিসি, মাসি পিসি। এটার ওরিয়েন্টেশনটা একদমই চেঞ্জ হয় না। তো এরকম প্যাটার্ন যদি একবার মাথায় নোট করে ফেলো সবার মাসি পিসির সব উক্তিগুলো, তাহলে তুমি দেখলেই বুঝতে পারবো এটা তো মাসি বলছে আর ও এটা তো পিসি বলছে। তারপরেও এরকম কিছু কোশ্চেন, আমি তোমাদের কনফিউজিং কোশ্চেন আমি তোমাদেরকে বলে দেই। ওকে, যেমন 1 নম্বর কোশ্চেন, বেলা আর নেই কৈলেশ। ওকে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে কনফিউজিং, বেলা আর নেই কৈলেশ। এটা কার কথা? মাসির কথা। এটা কার কথা? বেলা আর নেই কৈলেশ, এটা মাসির কথা। তারপরে কি বলো দেখি? বেলা বেশি নেই কৈলেশ। বেলা আর, আর অপর সেম দিকে আর এর জায়গায় জাস্ট বেশি, মানুষ চেঞ্জ হয়ে গেছে। বেলা বেশি নেই কৈলেশ, কার কথা এটা? এটা হচ্ছে আমাদের পিসির কথা। ওকে, বেলা আর নেই কৈলেশ কার কথা? তোমাদের এই কমেন্ট, এত কমেন্ট করতেছো আমি ফোনেই দেখে, হচ্ছে বেটার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, উত্তর পাইছো না? নুসরাত জাহান মুনা। আচ্ছা, আরোগ্য উপন্যাস,
ঠিক আছে, যদি উপন্যাস বলো তাহলে আরোগ্য উপন্যাসটা কার লেখা? অবভিয়াসলি দুইজন সেম অপশনে থাকবে না। আরোগ্য নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসও আছে, কাব্যগ্রন্থ নাই। আরোগ্য নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আছে, আর আরোগ্য নামে কাব্যগ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, দুইটাই আছে। আবার আরোগ্য নিকেতন নামে একটা আছে, কি সেটা বলো দেখি? এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তো এত ডিটেলস জানার দরকার নাই, যে মনে রাখবা আরোগ্য উপন্যাস বললে মানিক, আর আরোগ্য কাব্যগ্রন্থ বললে রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি দুইজনই অপশনে থাকে, উপন্যাস কাব্যগ্রন্থ বলা না থাকে, দুইজনের একজন দাগায় দিবা, তোমার অ্যান্সার সঠিক। ওকে, তো চলো আমরা যে উক্তির জায়গায় ছিলাম, বেলা আর নেই কৈলেশ, বেলা বেশি নেই কৈলেশ, এগুলো এরকম রিপিটেড কোশ্চেন থাকবে। মাসি পিসি গল্পে চৌকিদার কে? মাসি পিসি গল্পে চৌকিদার হচ্ছে কানাই, এবং এই কানাইয়ের জায়গা থেকে আমাদের আরেকটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, তাই না? কানাই থেকে আমাদের হচ্ছে গোকুলের পেয়াদা কানাই আসে, কানাইয়ের সাথে কয়জন আসে, এই সংখ্যাটা নিয়ে আমাদের একটু মাসি পিসি গল্পতে আমরা কনফিউশন দেখতে পাই। তো সেই কনফিউশনটা আমরা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? চলো, তো দেখো কানাই, এখানে প্রথমেই কানাই বলার আগে এখানে একটা বেসিক এমসিকিউ আছে। কি বলো দেখি? তোমার মাসি পিসির সারাটা দিন গেছে লড়াই করে, এটা কেন বলা হয়, কার জন্য বলা হয়? মাসি পিসির সারাটি দিন গেছে লড়াই করে, কার সাথে লড়াই করেছে? বাজারে লড়াই করেছে, বাজারের তোলা নিয়ে। মাসি পিসি বাজারের তোলা নিয়ে কার সাথে লড়াই করে বা কার সাথে ঝগড়া হয়? একটু অ্যান্সার করো দেখি। এই জায়গার পরেই কানাই চলে আসে, কানাইয়ের সাথে বেশ কয়েকজন আসে, কে কোথায় থাকে এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন আসে, ওটা আমরা রিভিশন দিয়ে নিব। ওকে, ঠিক আছে। তাহলে লড়াই করে তোলা নিয়ে, বাজারের তোলা নিয়ে, কার সাথে? সরকার বাবুর সাথে। গুড জব। বাজারের এখানে আবার কেউ গোকুল লিখিও না, সরকার বাবুর সাথে। তারপর কানাইয়ের কাহিনীতে চলে যাই। ও আরেকটা জ্ঞানমূলক আছে, এটাও এখানেই পড়ায় দিই। অনেকে ভাবো কানাই কখন এসেছে? দেখো, শুক্লপক্ষের একাদশীর রাতে, শুক্লপক্ষের একাদশীর দিন মাসি পিসি কি ছিল? ব্রত ছিল। কানাইরা কিন্তু শুক্লপক্ষের একাদশীর দিন আসে নাই, তার পরের দিন অর্থাৎ শুক্লপক্ষের দ্বাদশীর দিন কানাই এসেছিল। কখন? শুক্লপক্ষের কখন? শুক্লপক্ষের দ্বাদশীর দিন আমাদের কানাই এসেছিল। মাসি পিসি ব্রত ছিল একাদশীর দিন, দ্বাদশীর দিন মাসি পিসি কি ছিল? মাসি পিসির সেখানে কানাই আক্রমণ করে। ঠিক আছে, ওকে। তারপরে আসো, যদি বলে কানাইয়ের সাথে গোকুলের কজন পেয়াদা ছিল? নর্মাল কোশ্চেন, কানাইয়ের সাথে গোকুলের অপশন দেখে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা কয়জন ছিল? 3 জন। খুবই সিম্পল। ওকে, তারপরে যদি কোশ্চেন হয় কানাইয়ের সাথে কজন ছিল বা কানাইয়ের সাথে সামনে কজন ছিল, তো এখান থেকে আমরা আরেকটা মানুষকে পেয়ে যাই, যে গোকুলের পেয়াদা তো 3 জন ছিলই, তার সাথে মাথায় কি লাল পাগড়ি আটা একটা লোক ছিল। তাহলে যদি কোশ্চেন হয় কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা কয়জন আসছিল? 3 জন। বাট যদি কোশ্চেন হয় কানাইয়ের সাথে সামনে বা কানাইয়ের সাথে কজন এসেছিল, অপশনে যদি অনেক বেশি সংখ্যা না থাকে তাহলে উত্তর হবে 4 জন। কেন? ওই যে তারপর কোশ্চেন যদি হয় মাসি পিসির অজানা লোককে, মাথায় লাল পাগড়ি আটা লোকটা মাসি পিসির অজানা।
তারপরে এখানে আরেকটা ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে মানুষগুলো তো সামনে আছেই, তারপরে আবার ডোবার ধারে কোথায়? কাঁঠাল গাছের ছায়ায়। কাঁঠাল গাছের ছায়ায় লুকিয়ে আছে কয়জন? কাঁঠাল গাছের ছায়ায় লুকিয়ে আছে হচ্ছে 3 থেকে 4 জন। কয়জন? 3 থেকে 4 জন। তাহলে যদি কোশ্চেন হয় কানাই মোট কজনকে নিয়ে এসেছিল মাসি পিসির বাড়িতে আক্রমণ করতে, মোট যদি টোটাল সংখ্যা চায় তখন আগের 4 জনের সাথে এই 3 থেকে 4 জন যোগ করে দিবা, অর্থাৎ 7 থেকে 8 জন। কয়জন? 7 থেকে 8 জন। অর্থাৎ কানাই মোট নিয়ে আসছিল। অপশনে যদি 7 থেকে 8 জন দেখি বুঝতে হবে সবাইকে কাউন্ট করছে 7 থেকে 8 জন। আর কাঁঠাল গাছের ছায়া ছিল 3 থেকে 4 জন। কানাই সাথে কজন নিয়ে আসে? নরমালি 4 জন। কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা আসে কয়জন? 3 জন। এবং ওই যে 3 থেকে 4 জন এরা কারা? এরা হচ্ছে সাধু, বৈদ্য আর ওসমান। এই যে 3 থেকে 4 জন কারা? কাঁঠাল গাছের ছায়ায় সাধু, বৈদ্য আর কি? আর হচ্ছে ওসমান। ঠিক আছে। তারপর কার মাথায় জ্যোৎস্না পড়ে? বৈদ্যের মাথায় জ্যোৎস্না পড়ে। এবং আরেকটা তোমাদের অ্যাডমিশনে বেশ কিছু কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে কার শাওরি ননদ বাঘ ছিল? শাওরি মানে কি? কার শাওরি ননদ বাঘ ছিল? বলো দেখি, মাসি না পিসির? এটা অ্যান্সার করো। আর হচ্ছে আল্লাদিকে নিয়ে কিছু কথা আছে, নিজেকে তার ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়। এটা কার কথা? আল্লাদির কথা। তারপর যোগুর সাথে কৈলেশের দেখা হয়েছিল কোথায়? মদের দোকানে। যে কৈলেশ বলে চায়ের দোকান, কিন্তু আসলে দেখা হয় কোথায়? মদের দোকান। এখানে আসে তারা থ্রেট খায়, চলে আসে। তারপর মাসি পিসির উপর আল্লাদির কি বাবার যে দায় সেটা চলে আসে, যে আল্লাদির পরিবার মারা গেছে কলেরায় এবং আল্লাদির পরিবার সেই যাত্রায় বাঁচায় দুর্ভিক্ষের সময়। আল্লাদির বাবাই মাসি পিসিকে বাঁচায়, না হলে তারা বাঁচতে পারতো না। এক, তারপর আল্লাদির বাবার ও সব সম্পত্তি কার দখলে চলে গেছে? গোকুলের দখলে চলে গেছে। কার শাওরি ননদ বাঘ ছিল? বলো দেখি। মাসির শাওরি ননদ বাঘ ছিল। কিন্তু যখনই পেটে কি হলো? সন্তান আসলো, তখনই তারা একদম আদর যত্ন করে। এবং যেহেতু পেটে সন্তান আছে আমরা জানি, আল্লাদির স্বামীও জানি, লাস্ট কোশ্চেন দিয়ে আমরা মাসি পিসি ইন করে দিব। আল্লাদি কত মাসের অন্তঃসত্ত্বা? আল্লাদি কত মাসের অন্তঃসত্ত্বা ছিল? অ্যান্সার করো। হইছে? গুড জব কি নাম এটা? আচ্ছা, ইরানি। গুড জব। হইছে উত্তর। হুম, 4 মাস। এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন আছে যেটা তোমাদের উপন্যাসের সাথে কনফিউজ হয়ে যায়। দেখো, অতি, এখানে অ্যাডমিশনে তোমাদের খুব একটা সিম্পল কথা বলা হয়। দেখো, অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আর একটা লাইন পাবা তোমরা উপন্যাসে, অতি সন্তর্পণে তারা ধানের ফাঁকে ফাঁকে নৌকা চালায়। তাহলে তোমাদের একটা প্রবলেম হয় যে কোনো গদ্যের নাম বলা থাকে না, অ্যাডমিশনের কোশ্চেনে ডিরেক্ট গদ্য থেকে লাইন তুলে দিয়ে কোশ্চেন করে দেয়। তাহলে আমাদেরকে তো সেটা খুঁজে ফেলা একটু টাফ হয়ে যায়। যেরকম এই দুইটা লাইন, অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে, এটা
মাসি পিসি গল্পের লাইন। আর অতি সন্তপর্ণে তারা ধানের ফাঁকে ফাঁকে নৌকা চালায়, এটা কাদের কথা? এটা তাহের কাদেরের কথা, এটা লাল সালু উপন্যাসের একটা উক্তি। সেম ধরনের কথা বাট দুইটা ডিফারেন্ট সাহিত্যের। অতি সন্তপর্ণে এটা খুবই নর্মাল শব্দ, অতি সাবধানতার সহিত। ঠিক আছে, তারপরে কি মাসি কি নিয়ে আসে? মাসি নিয়ে আসে বটি। আর কি বলো দেখি? পিসি নিয়ে আসে কাটারি। পিসির কাটারিটা দেখতে কিসের মতন? রামদার মতো। কেউ আবার ভুলে রামদা অ্যান্সার করিও না, পিসি কিন্তু রামদা নিয়ে আসে না, রামদার মতো দেখতে একটা কি নিয়ে আসে? কাটারি নিয়ে আসে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের মাসি পিসি গল্পের ওভারভিউ শেষ। আর ওই যে বললাম কানাইয়ের সাথে যখন কোশ্চেন হবে তখন আমি যে নিয়মটা শিখাইলাম সেই নিয়মে অ্যান্সার করবা। বাট প্রশ্ন যদি হয় কানাই রা দিয়ে, যদিও বা এটা টেস্ট পরীক্ষায় কোশ্চেন করে, অ্যাডমিশনে এরকম সংখ্যাভিত্তিক কোশ্চেন এখনো দেখি নাই, তারপরেও বলে দেই কানাই রা বললে কানাইকে অ্যাড করবা, অর্থাৎ এক যোগ করবা। কানাই ও গোকুলের পেয়াদারা কজন এসেছিল, তখন একজন অ্যাড করে দিবা। কানাইরা কজন এসেছিল, অপশনে অনেক বেশি না থাকলে 5 জন দিবা। কানাইরা মোট কজন এসেছিল, আবার রা বললে কানাইকে যোগ করবা। নর্মালি এসেছিল 7 থেকে 8 জন, তাহলে সেটা হয়ে যাবে 8 থেকে 9 জন। কানাই রা বললে কানাইকে অ্যাড করে দিবা, অর্থাৎ 1 যোগ করে দিবা। ওকে, চলো আমরা আমাদের লাস্ট গদ্য রেইনকোটে চলে যাই। এখানেও আমরা 20 ধরি, তাহলে 40 থেকে আমরা শুরু করি আমাদের এই প্রিপারেশন, নাকি? একটা নাম্বার দিতে হয়। আমি ওভাবে ধরে ধরে এমসিকিউ সলভ করানো একদমই পছন্দ করি না। কেন? কারণ আমি তোমাদেরকে যে সময়টা তোমাদের ওয়েস্ট করাবো, এই সময় যদি আমি পড়াইতাম সর্বোচ্চ 5 থেকে 10টা এমসিকিউ সলভ করাইতে পারতাম। বাট আমরা ওই ইনডেপথে পড়ে যতগুলো এমসিকিউ সলভ করছি, সেটা এইভাবে এমসিকিউ ধরে তোমাদের উত্তরের অপেক্ষা করে কোনো লাভ হইতো না। ভাইয়া, তোমার সামনে প্রশ্ন ব্যাংক আছে, তুমি নিজে এমসিকিউ সলভ করতে চাও, করতে পারো, আমার কাছে আসো কেন? তো আমি তোমাকে একটা রিভিশন করাই দিই, এত বছর পড়াই, আমার নখদর্পণে যে বাংলা সাহিত্য আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই না? ওকে, তো চলো, এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। রেইনকোট গল্পে কাঁটা বলতে কি বোঝানো হয়েছে? শহীদ মিনার। ওকে, শহীদ মিনার, এটা কে বলে? শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা হিসেবে মনে করে ডক্টর আফাজ আহমদ, তাই না? এখন এখান থেকে এই যে নামগুলো, এই ক্যারেক্টারগুলোই কিছু মেজর এমসিকিউ এর পার্ট হয়ে যায় আমাদের রেইনকোট গল্পের। রেইনকোট গল্প থেকে আগে বেসিকটা জানে নাও, রেইনকোট গল্প আসলে কি নিয়ে। এইটাও উচ্চতর দক্ষতায় মাসি পিসি যেমন হচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজে নারীর সংগ্রামের গল্প হচ্ছে মাসি পিসি। মাসি পিসি কি বলো দেখি? পুরুষতান্ত্রিক সমাজে নারীর সংগ্রামের টিকে থাকার গল্প, সামাজিক সমস্যার গল্প হচ্ছে মাসি পিসি। আর রেইনকোট হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। এখানে মুক্তিযুদ্ধের শেষের দিকের তৎকালীন ঢাকার আবহাওয়া বা অবস্থার কথা বলা হয়েছে। তাহলে এটা ঢাকার গল্প, মুক্তিযুদ্ধের শেষের দিকের গল্প। ঠিক আছে, তো রেইনকোট গল্পটা আমরা জানি, নর্মালি আগে আমরা পড়ে ফেলেছি যে এটা একটা কি, এটা হচ্ছে একটা উত্তম পুরুষের জবানিতে বলা গল্প বা আমি ভাষায় বলা গল্প। এই গল্পের কথককে, গল্পের কার জবানিতে লেখা গল্পটা? নুরুল হুদার জবানিতে লেখা। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের গল্পের কিছু ক্যারেক্টারের ডিটেলসগুলো একটু রিভিশন দিয়ে নিব। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে অঞ্চল কিসের? ঢাকা।
ঢাকার কোন কোন জায়গা? মিরপুর বর্তমানে থাকতেছে, এর আগে ছিল মগবাজার, তারপরে হচ্ছে তোমার নিউ মার্কেট, এই অঞ্চলটার কথা বলা আছে। কেন? কারণ নিউ মার্কেট, এবং যে কলেজের কথা বলা হয় সেটা হচ্ছে ঢাকা কলেজ, ঢাকা কলেজের কাহিনী। এবং এখানে কিছু ক্যারেক্টার পাওয়া যায়। আমাদের মেইন ক্যারেক্টার নুরুল হুদা, তার স্ত্রী হচ্ছে আসমা। নুরুল হুদা, স্ত্রী কি? আসমা। ছেলে দুইটা, এক ছেলে মেয়ে দুইটা। কি? একটা হচ্ছে 2.5 বছরের মেয়ে এবং 2.5 দুগুণে 5 বছরের ছেলে। তারপর হচ্ছে এদের কি বলো দেখি, এদের একটা শ্যালক আছে, শ্যালকের সাথে, শ্যালক হচ্ছে মুক্তিবাহিনী, তার আলোচনা। ওকে, মিন্টু। তারপরে কি? তারপরে হচ্ছে আমরা পাবো ডক্টর আফাজ আহমদ, কলেজের প্রিন্সিপাল। ডক্টর আফাজ আহমদ কলেজের প্রিন্সিপাল। আর আমাদের নুরুল হুদা কি? আমাদের নুরুল হুদা কি? লেকচারার ইন কেমিস্ট্রি। তারপরে আরো কে আছে? জিওগ্রাফির প্রফেসর আছে একজন, আব্দুস সাত্তার মৃধা। নুরুল হুদার সাথে কাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়? নুরুল হুদার সাথে আব্দুস সাত্তার মৃধাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। আব্দুস সাত্তার মৃধা কোথাকার? জিওগ্রাফির প্রফেসর। ওকে, তাছাড়া আর কে আছে? আর আছে হচ্ছে ইসাক মিয়া, কলেজের পিয়ন। ইসাক মিয়া কলেজের পিয়ন। একই সাথে সে নিজেকে আর্মিদের উচ্চ পর্যায়ের পদ সম্পন্ন মনে করে। সে একটা হচ্ছে রাজাকার। এবং সে কোন মাস থেকে? এপ্রিল মাস থেকে। এপ্রিল মাস থেকে উর্দু বলা শুরু করেছে। নুরুল হুদা কাকে মিলিটারি মনে করেছিল? নুরুল হুদা ইসাক মিয়াকে মিলিটারি মনে করেছিল। এছাড়া পাবো আরেকজন, নাম কি? আকবর সাজিদ। আকবর সাজিদকে উর্দুর প্রফেসর। আজকাল ডক্টর আফাজ আহমেদ কাকে তোয়াজ করে? আজকাল ডক্টর আফাজ আহমেদ কাকে তোয়াজ করে? উর্দুর প্রফেসর আকবর সাজিদকে তোয়াজ করে। তোয়াজ মানে কি? তোষামুদে করে। এই ছিল আমাদের ক্যারেক্টার ভিত্তিক ইনফরমেশন, ঠিক আছে, যেটা আমরা রিভিশন দিয়ে নিলাম, তাই না? তারপরে আসি হচ্ছে আমরা আরো কিছু লাইন টু লাইন কোশ্চেন, যেমন বর্ষাকালিত জুত কথাটা কে বলেছে? বর্ষাকালিত জুত, বর্ষাকালিত জুত কথাটা দুইবার বলে। কে বলে? এটা হচ্ছে বর্ষাকালিত জুত, এটা হচ্ছে দুইবার বলে। কে বলে? কুলি বলে আমাদের নুরুল হুদাকে। এছাড়া বাসা বদলের কাহিনী আছে। মগবাজারের বাসায় ছিল, সেই বাসায় এ পর্যন্ত কয়বার বাসা বদলাইতে হয়? নুরুল হুদাকে মিন্টুর জন্য 4 বার। তারপর হচ্ছে বউ কিন্তু বেশ বাড়াবাড়ি করছে। কাকে নিয়ে বাড়াবাড়ি করছে? মিন্টুকে নিয়ে। ওকে, ঠিক আছে। তারপর তো আমরা জানি আকবর সাজিদকে তোয়াজ করে। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে আমরা এখন এমসিকিউ সলভ করতে করতে আরো কিছু আশেপাশের ইনফরমেশন জানবো।
ওকে, আমরা আমাদের বেসিক যে জ্ঞানমূলকগুলো অলমোস্ট এটাই ছিল আমাদের জায়গায়। ও এছাড়া উক্তির কথা যেহেতু বলাই আছে, কিছু উক্তির অংশগুলো আমি ক্লিয়ার আগে করে নিই। ওই যে যেমন বর্ষাকালিত যুদ, আরও কিছু উক্তি নিয়ে ঝামেলা হবে। সেটা হচ্ছে শনিতে 7 মঙ্গলে 3 আর বাকি সব দিন দিন। শনিতে 7 এটা যদি ঢাবির রিটেন হইতো আমি বুঝাই দিতাম, শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। এর অর্থ কি? এটা হচ্ছে খনার বচন। এটা কি? এটা হচ্ছে খনার বচন। একই সাথে এটাকে বলা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। গল্পে এটা কি? জেনারেল স্টেটমেন্ট। আসলে জিনিসটা কি? খনার বচন। এর অর্থ হচ্ছে শনিবারে বৃষ্টি হলে সারা সপ্তাহ বৃষ্টি হবে, মঙ্গলবারে বৃষ্টি শুরু হলে টানা 3 দিন বৃষ্টি থাকবে, এছাড়া অন্য যে কোনো দিন বৃষ্টি শুরু হলে সেই দিন বৃষ্টি হয়ে সেই দিনই কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তারপর আসবে প্রেসিডেন্ট রেডিওতে কি বলছে? প্রেসিডেন্ট রেডিওতে রোজ বলছে সিচুয়েশন নর্মাল। সিচুয়েশন নর্মাল এই উক্তিটি কার? প্রেসিডেন্ট তারা বলছে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এছাড়া এসব পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার, এসব পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এটা কার কথা? এটা হচ্ছে হেনরি কিসিঞ্জার, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রদূত যিনি ছিলেন, তিনি ভয়ে পালিয়ে আসেন এবং বলে যে এসব পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ হেনরি কিসিঞ্জারের কথা এখানে বলা হচ্ছে। ক্লিয়ার? ওকে, চারিদিকে রেডিওতে রোজ বলা হচ্ছে সিচুয়েশন নর্মাল। ওকে, চলো এখন আমরা কিছু এমসিকিউ সলভ করে আমাদের পড়ার ইতি টেনে নিই। নিচের কোন গ্রন্থটি আখতারুজ্জামান ইলিয়াসের রচিত নয়? সহজ, আমরা তার জানি খোয়ারি, দোজখের অন্য ঘরে অন্য স্বর, এই টাইপের একটু আনকমন নাম। পদ জানা নেই হচ্ছে 41 নাম্বার আখতারুজ্জামান ইলিয়াসের গ্রন্থ। ওকে, 42 নাম্বার কোশ্চেন নুরুল হুদা অলরেডি পড়ে ফেলছি। নুরুল হুদা হচ্ছে লেকচারার ইন কেমিস্ট্রি। কেমিস্ট্রি মানে কি? রসায়ন। 42 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে? 42-এর উত্তর হবে হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন, রেইনকোট গল্পে নুরুল হুদা রসায়ন, আব্দুস সাত্তার মৃধা কিসের? সেটা হচ্ছে জিওগ্রাফির, আর আকবর সাজিদ উর্দুর। ওকে, 44 নাম্বার কোশ্চেন, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পের অবস্থান কোথায় ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটাকে 100 স্টারের পর্যায়ে ফেলে দিতে হবে। প্রিন্সিপালের ভবনের পাশে ছিল জিমনেশিয়াম, এবং এই জিমনেশিয়াম হচ্ছে মিলিটারি ক্যাম্প। এই ইনফরমেশনটুকুই আমরা পরবর্তীতে গিয়ে মিলাতে পারি। তাহলে রেইনকোট গল্পে মিলিটারির অবস্থান কোথায় ছিল? প্রিন্সিপালের ভবনের পাশে। কোন জায়গায়? প্রিন্সিপালের ভবনের পাশে জিমনেশিয়াম। এবং এই জিমনেশিয়ামেই ছিল কি? এই জিমনেশিয়ামেই ছিল আমাদের মিলিটারি ক্যাম্প। সেখানেই দুষ্কৃতিকারী অর্থাৎ মুক্তিবাহিনীকে মিসক্রিয়েন্ট বলা হতো। তাহলে রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট দ্বারা কাদেরকে বোঝানো হতো? মিসক্রিয়েন্ট দ্বারা মূলত মুক্তিবাহিনীকে ব্যঙ্গ অর্থে বা মুক্তিবাহিনীকে অসম্মানিত করা অর্থে তাদেরকে মিসক্রিয়েন্ট বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলা হতো। ক্লিয়ার? ওকে, তারপরে আরেকটা কোশ্চেন আছে যে রংপুর দিনাজপুরের অর্ধেকের বেশি জায়গা স্বাধীন। এটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ এমসিকিউ। কি বলো দেখি? রংপুর দিনাজপুরের অর্ধেকের বেশি জায়গা স্বাধীন, এটা কোথায় বলা হয়েছে?
বিবিসিতে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? বিবিসিতে বলা হয়েছে যে রংপুর দিনাজপুরের অর্ধেকের বেশি জায়গা স্বাধীন। 45 নম্বর এমসিকিউ, রেইনকোট গল্প কোন মাসের কত তারিখ ফ্ল্যাট ছেড়ে চলে যায়? কোন জায়গার ফ্ল্যাট? মগবাজারের ফ্ল্যাট ছেড়ে জুনের কত তারিখ? জুনের 21 তারিখে চলে যায়। তার কয়েকদিন পরে নিচতলার মহিলা আসে মিন্টুর খোঁজ লাগায় এবং 1 জুলাই আমাদের নুরুল হুদা মগবাজারের বাড়ি ছেড়ে মিরপুরে চলে যায়। তাহলে উত্তর কি হবে? জুনের 23 তারিখ। রেইনকোট গল্পে মিলিটারির ক্যাম্প, কলেজের জিমনেশিয়ামে, প্রিন্সিপালের ভবনের পাশে, ক্র্যাকডাউনের রাত বলতে 71-এর 25শে মার্চ বোঝানো হয়। পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য, একটু আগেই পড়লাম, তাদেরকে অবজ্ঞা বা ব্যঙ্গ করার জন্য মিসক্রিয়েন্ট বলতো। রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম ডক্টর আফাজ আহমেদ, এগুলোও পড়ে ফেলেছি। রেইনকোট গল্পে বর্ণনা করা হয়েছে 48 নম্বর এমসিকিউ মুক্তিযুদ্ধের শেষের পর্যায়ে। কি পর্যায়ে? শেষের পর্যায়ে। আর দুইটা এমসিকিউ 49, দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের গ্রন্থ? এটা একটা গল্পের বই, দরকার নাই। দুধে ভাতে উৎপাত, আখতারুজ্জামান ইলিয়াস। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করেছে? 4 বার। লাস্ট কোথায় থাকছে? মিরপুরে। আমার ভাইটিকে আর ঢাকায় রাখলাম না, উক্তিটি কার? নিচতলার ভদ্রলোকের। এবং এই প্রতিবেশী নিয়ে একটু আলোচনা আছে যে নিচতলার মহিলা যখন মিন্টুর খোঁজ করতে আসে তখন তাকে রাজাকার সন্দেহে আমাদের নুরুল হুদা বাসা ছেড়ে দেয়। আবার আমার ভাইটিকে ঢাকায় রাখলাম না, এটা কোথাকার? এটা হচ্ছে নিচতলার ভদ্রলোকের কথা। এবং একদম সবচেয়ে নিচের, অর্থাৎ নিচের ফ্ল্যাটের যে পরিবার, সেই পরিবারের সবচেয়ে নিচের ফ্ল্যাটের যে পরিবার, সেই পরিবারের শ্বশুর হচ্ছে জাদরেল গোছের বা সর্দার গোছের রাজাকার। কি গোছের রাজাকার? নিচতলার বলতে সবচেয়ে নিচের ফ্ল্যাটের। নুরুল হুদার নিচের ফ্ল্যাটের লোক শ্বশুর কি? নিচের ফ্ল্যাটের মালিকের শ্বশুর হচ্ছে সর্দার গোছের রাজাকার। কেন? কারণ রোজ রোজ টিভি, ফ্রিজ এগুলো তুলে এনে বাসায় দিয়ে যেত। 49, আর আমাদের কোশ্চেনই নাই, অলরেডি কোশ্চেন শেষ। এছাড়া আর কি আছে? কি রাশিয়ার আছে জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। এখানে জেনারেল মনসুন কেন বলা হয়? আমাদের শীত থেকে রক্ষা করতে। আর রাশিয়ার জেনারেল মনসুন বলা হয় পাকিস্তানি বাহিনীকে আটকাতে। এই বৃষ্টির কারণে তাদের গোলাবারুদ সব ভিজে যায়, পাকিস্তানি বাহিনী আটকে যায়। আর অপরদিকে রাশিয়ার জেনারেল উইন্টারে প্রচন্ড শীতের কারণে হিটলার বাহিনী ফিরে যেতে বাধ্য হয়। এই ছিল আমাদের পুরো গদ্য অংশের, যেটা ওভারঅল রিভিশন দেওয়ার কথা ছিল। আমরা একটা প্রপার রিভিশন দিয়ে দিলাম। এখন 5 মিনিটস তোমাদের কি 5 মিনিটস তোমাদের কনফিউশনগুলো নিব। এই কনফিউশনগুলো নিয়ে আজকের মতো ইতি। নেক্সট ক্লাস আগামীকালকেই দেখা হবে নাটক নিয়ে। ওকে, ঠিক আছে। নাটকে যদি ক্লাস না করে থাকো তাও হবে, কালকে একটা টাস্ক দেব, টাস্কটা করবা যারা নতুন আছো। ওকে, সর্দার গোছের রাজাকার, নিচের ফ্ল্যাটের কি শ্বশুর কি? লোকের শ্বশুর কি বলা হয়? সর্দার গোছের রাজাকার। ওকে, হাদি ভাই তো কবি সাহিত্যিক না, তিনি আবৃত্তি করত, তিনি তো আর কবি ছিল না। লেখালেখি করতো তবে, বাট সেরকম পপুলার কবি না। আসলে আমাদের যুগে বিখ্যাত কোনো কবি সাহিত্যিক নাই। কাফি। মনসুন মানে বর্ষাকাল। কারো কোনো কনফিউশন? এখন 26 বাজে 30 পর্যন্ত কনফিউশন।
এখন এরা টিকটক শুরু করছে। এই ভাইয়া, লেখন কবিদের জন্মসাল কি একেবারে মুখস্থ করতে হবে? সব দরকার নাই। একদম পপুলিস্ট কবি সাহিত্যিক না হলে জন্মসাল মনে রাখার দরকার নাই মুনা। ওকে, কবিদের জন্মসাল একদম পপুলিস্ট বলতে লাইক জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এরা ছাড়া জন্মসাল মনে রাখার দরকার নেই। ওকে, জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট হচ্ছে সাধারণ বিবৃতি। তো লেখক বলে যে বর্তমানে সাধারণ বিবৃতি হলো এটা, অর্থাৎ বর্ষাকালের সময়ের কাহিনী এটা। ওকে, অনেক দিন থেকে। এটা কি বর্ষাকালের গল্প? বলো দেখি। না, এটা হেমন্তকালের গল্প। এই গল্পটা কি? রেইনকোট গল্পটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। রেইনকোট কিন্তু কি বর্ষাকালের গল্প কিনা আমাকে একটু শিওর বলো দেখি। এটা আসলে বর্ষাকাল নয়, মানে বর্ষার পরে, বর্ষার একদম মনসুনে অবস্থা খারাপ হয়ে গেছে, বর্ষাকালের পর যে হেমন্তকাল আসে, রেইনকোট গল্পটা হচ্ছে হেমন্তকালের গল্প। ওকে, তো এই জায়গায় হচ্ছে বলা হচ্ছে যে বর্তমান সময়ে হালকা পাতলা বৃষ্টি এখনো হচ্ছে। তো এই সাধারণ বিবৃতি বা জেনারেল স্টেটমেন্ট হলো শনিতে 7, মঙ্গলে 3, আর বাকি সব দিন দিন। এটা কি? এটা হচ্ছে খনার বচন। খনা নামে একটা মহিলা ছিল। সেই মহিলা কি করতো? সেই মহিলা হচ্ছে তোমাদের কৃষিভিত্তিক বেশ কিছু কবিতার লাইন দিত বা ছন্দ দিত, যেটা আসলে মিলে যাইতো। তো ছনার ওই কবিতার লাইনটাকেই জেনারেল স্টেটমেন্ট বলা হয়। লেখক বলেছে যে শনিতে 7, অর্থাৎ শনিবারে যদি বৃষ্টি শুরু হয় পুরো সপ্তাহ জুড়ে প্রত্যেক দিন বৃষ্টি হবে। মঙ্গলবারে যদি বৃষ্টি শুরু হয়, সব মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন ধরে বৃষ্টি হবে। আর এছাড়া অন্য যে কোনো দিন বৃষ্টি শুরু হলে সেই দিন বৃষ্টি শুরু হয়ে সেই দিনই শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শর্ট সিলেবাসে হবে, বাট বললাম তো লাক যদি খারাপ থাকে ফুল সিলেবাসও দিতে পারে। তো ফুল সিলেবাসের যে কয়টা মেজর টপিক আছে, সেই কয়টা মেজর টপিকের ক্লাস পিডিএফ তোমাদের দেওয়া আছে, সেগুলো একটু প্র্যাকটিস করে নিব অবশ্যই। ওকে, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই থাক। আচ্ছা, এটা তো বললাম রাশিয়ার জেনারেল উইন্টার। উইন্টার মানে হচ্ছে শীতকাল। তো জেনারেলের কাজ কি? দেশের যুদ্ধকে একটা অ্যাডভান্টেজ দেওয়া, তাই না? গল্পের কাহিনী হেমন্তকালের, বাট বলা আছে হেমন্ত, শীত, বর্ষার কথা বলা আছে, বাট মেইনলি গল্পটা লেখা বা গল্পের ঘটনার সময়কাল হচ্ছে হেমন্তকাল। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। উপন্যাসের ওই পিডিএফ মোর দেন এনাফ। ওখানে ওর বাইরে কিচ্ছু পাবা না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই যে তোমাকে বলছিলাম যেটা, তো জেনারেল উইন্টার, জেনারেল উইন্টারের যে কাহিনীটা আছে, তো জেনারেল মানে হচ্ছে যিনি একটা সৈন্যকে চালায়। তো শীতকালকে বলা হচ্ছে জেনারেল উইন্টার কেন? কারণ হিটলার যখন আক্রমণ করছিল রাশিয়াকে, রাশিয়ায় এত বেশি শীত যে হিটলার বাহিনী পালায় যাইতে বাধ্য হয়েছে। এই কারণে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার বলা হয়, অর্থাৎ শীতকালকে জেনারেলের মর্যাদা দেওয়া হয়, যে এই শীতকালের কারণে হিটলার রাশিয়া আক্রমণ করতে পারেনি। সেম ওয়েতে বাংলাদেশে যখন পাকিস্তান বাহিনী আক্রমণ করছে, প্রচণ্ড বৃষ্টির কারণে তারা কাদায় আটকে গেছে, তাদের গোলাবারুদ ভেসে গেছে। তো সেই বর্ষাকালের কারণে পাকিস্তানিদের নাস্তানাবুদ অবস্থার জন্য বলা হচ্ছে বাংলার জেনারেল মনসুন। ক্লিয়ার? ওকে, না 52 দিনগুলি বাদ, 52 দিনগুলি একেবারে বয়কট, ওখান থেকে কোনো কোশ্চেন হবে না। হইলে গুচ্ছ ইউনিভার্সিটির পরীক্ষার হল ভাঙে দিয়ে চলে আসবে সবাই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে।